2008 সালের 29 ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এক ভূমিধস বিজয় অর্জন করে। হাসিনা সরকার ক্ষমতায় বসার পরপরই সারা দেশে এক বিপর্যয় নেমে আসে। তারা গুম, খুন, সন্ত্রাস আর চাঁদাবাজির মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। সেনাবাহিনী থেকে শুরু করে দেশের বিচার ব্যবস্থা, শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর কোনো কিছুই তাদের হাত থেকে রেহাই পায়নি। শুধু তাই নয়, সংবিধানে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করে। 15 বছর ধরে চলা এই ফ্যাসিবাদ আমাদের দেশকে সব দিক থেকে শেষ করে দিয়েছে। তবে ফ্যাসিবাদ কায়েম করতে হলে তা হুট করে সম্ভব হয় না। এর জন্য সমাজের সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার পাশাপাশি সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সমর্থনের প্রয়োজন হয়। এই ভিডিও সিরিজে আমরা আওয়ামী সরকারের সেই সকল সহযোগীদের কথা বলবো যারা হাসিনাকে লুটপাটে সহযোগিতা করেছে, বিরোধী দলকে দমন করেছে, ফ্যাসিবাদের বয়ানকে জারি রেখেছে এবং ফ্যাসিবাদের সহযোগী হয়ে নিজেরাও দুর্নীতি করেছে। আজকের ভিডিওতে আমরা আওয়ামী লীগ সরকারের কালচারাল উইং অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের কথা বলবো যারা ফ্যাসিবাদকে তার 15 বছরের শাসন আমলে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং ফ্যাসিবাদী বয়ানকেও জারি রেখেছে। স্বৈরাচারের হয়ে দালালি করেছে এমন সাংস্কৃতিক সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ ইত্যাদি সহ আরও অনেক সাংস্কৃতিক সংগঠন। নামে সাংস্কৃতিক সংগঠন হলেও এদের কার্যক্রম ছিল পুরোপুরি রাজনৈতিক। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের 15 বছরে তারা আওয়ামী লীগের বিরোধী পক্ষ অর্থাৎ বিএনপি জামাতের বিরুদ্ধে সবসময় সরব থেকেছে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার নাম দিয়ে তারা নির্লজ্জভাবে আওয়ামী লীগের দালালি দিয়ে গেছে। আর যারাই আওয়ামী লীগকে বিরোধিতা করেছে তাদেরকেই এরা সমালোচনা করেছে, যেটা ঘুরে ফিরে আওয়ামী লীগকে শক্তিশালী করেছে। 2022 সালের 15 সেপ্টেম্বরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নিজ জেলা ঠাকুরগাঁয়ের বাসভবনে এক মতবিনিময় সভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সেখানে তিনি বলেন, পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট। আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এর চেয়েও ভালো ছিলাম। দেশের সার্বিক পরিস্থিতি যে খারাপ সেটা নিয়ে কথা না বললে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাকিস্তানের সাথে কেন তুলনা করা হলো তা নিয়ে মির্জা ফখরুলের বিরুদ্ধে শহীদ মিনারে সমাবেশ ডেকেছে। তারা বলেন যে এই বক্তব্যের মাধ্যমে তাদের পাকিস্তান প্রীতি, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঘাত এবং মুক্তিযুদ্ধের আদর্শকে মেনে নিতে না পারার মনোবেদনা স্পষ্ট হয়ে ওঠে। এভাবে তারা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে সরকার বিরোধীদের সমালোচনা করেছে, এমনকি তাদের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানিয়েছে। পাকিস্তান শব্দের প্রতি তাদের এই অ্যালার্জি আগেও একবার দেখা গিয়েছিল, যখন প্রধান বিচারপতি এস.কে. সিনহা ষোড়শ সংশোধনের বাতিলের শুনানিতে পাকিস্তানের নওয়াজ শরীফের ক্ষমতা ছাড়া উদাহরণ দিয়েছিলেন। এই বক্তব্য প্রত্যাহারের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট কালো পতাকা মিছিল করেছিল। 2013 সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে। সেখানে ফাঁসির দাবির নামে মব জাস্টিস কায়েম করতেও এই সাংস্কৃতিক সংগঠনগুলো সক্রিয় ভূমিকা ছিল। আর দেশে যখন কোনো বিপর্যয় বা দুর্ঘটনা ঘটেছে তখন সেটা সুষ্ঠু তদন্ত দাবি না করে মোমবাতি প্রজ্বলনের নামে তামাশা করে আওয়ামী লীগকে দায়মুক্তি দিয়েছে। সর্বশেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যেই কাজ করেছে। আর এই নির্বাচন ছিল বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে অর্থাৎ নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। বিভিন্ন জেলায় তারা মহাজোট প্রার্থীদের প্রকাশ্যে সমর্থন দিয়েছে। এমনকি তারা এটাও বলেছে যে নৌকাকে বিজয় না করতে পারলে দেশ আবার পাকিস্তানপন্থী হবে। একইভাবে কেউ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে সরকারের পক্ষ হয়ে তারা সেই আন্দোলনকারীদেরই সমালোচনা করেছে। হাসিনার আমলের 15 বছরে এদের কার্যক্রম পুরোপুরি ইসলাম বিদ্বেষী ছিল। সবসময় তারা ইসলামের বিরুদ্ধে সরব ছিল। দেশের ইসলামপ্রিয় মানুষদের তারা সবসময় জঙ্গি, মৌলবাদী আর ধর্মান্ধ বলে কটাক্ষ করেছে। তারা মনে করেন সংস্কৃতি চর্চার অভাবে দেশে ধর্মান্ধতা বাড়ছে। আর সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, সংস্কৃতি চর্চা থেকে মানুষ বিচ্ছিন্ন হওয়ার কারণে দেশে হিজাব, বোরকা বেড়ে গেছে। তিনি আরও বলেন, ইউটিউবে যেভাবে ওয়াজ মাহফিল প্রচার করা হয় সেগুলো অশ্লীলতায় পূর্ণ। এগুলোতে নানা ধরনের ওয়াজ ও পরকালের ভয়ভীতি দেখানো হয়। ইসলামের প্রতি কতটা বিদ্বেষ থাকলে তারা এই ধরনের মন্তব্য করতে পারে। এছাড়া 2024 সালে 7ম শ্রেণীর পাঠ্যপুস্তকে শরীফা নামে ট্রান্সজেন্ডারদের উস্কে দিয়ে একটি গল্প ছাপা হয়েছিল, যে গল্পের আড়ালে মূলত সমকামিতাকে প্রমোট করা হচ্ছিল। এই গল্প নিয়ে যখন সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে তখন সরকার বাধ্য হয়ে সেই গল্পকে বাতিলের সুপারিশ করে। দেশের 90% মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি তাদের কাছে মৌলবাদী চক্রান্ত মনে হয়েছে, তাই সেই গল্প বাতিলের সুপারিশের বিরুদ্ধে তারা সমাবেশ করেছে। এভাবেই তারা আমাদের দেশে বেছে বেছে ইসলাম বিরোধী কাজগুলোই করেছে।
এমনকি 2024 সালের জুলাই মাসে হওয়া কোটা আন্দোলনে তারা হাসিনা সরকারের পক্ষ নিয়ে আমরা সবাই রাজাকার স্লোগানকে অগ্রহণযোগ্য বলেছে। এসব সাংস্কৃতিক সংগঠন বাদে অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিভিন্ন সময় আওয়ামী সরকারের পক্ষ নিয়ে তোষামোদী করেছে এবং খুনি হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরোধিতা করেছে। এই যেমন অভিনেতা চঞ্চল চৌধুরী 2015 সালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ঘেরাও করেন, এমনকি তাকে খুনি হাসিনাকে গান গেয়ে খুশি করে তার পা ছুঁয়ে সালাম করতেও দেখা যায়। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে পূর্ববর্তী সরকারের সাথে সংশ্লিষ্টতার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন পেশাগত কারণ ছাড়া নাকি অন্য কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের সময় এসব শিল্পীদের কাজই ছিল নির্বাচনে গিয়ে ভাড়া কাটা আর নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়া। চিত্রনায়ক রিয়াজ তো নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামে গিয়ে বলেই ফেললেন চট্টগ্রামের রাস্তাঘাট নাকি ইউরোপের চেয়েও আধুনিক। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিটাগাংবাসীর জন্য 2 হাত ভরে দিয়েছেন, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। এই মন্তব্যের জন্য সেই সময় সোশ্যাল মিডিয়াতে রিয়াজকে নিয়ে অনেক ট্রোল করা হয়। জুলাই বিপ্লবের সময় একদল শিল্পীদের পুলিশের গুলিতে নিহত মানুষদের খোঁজখবর না নিয়ে বিটিভির ভবনের সামনে গিয়ে কান্না করতে দেখা যায়। বিটিভি ভবনে অগ্নিসংযোগকারী ব্যক্তিদের দেশদ্রোহী আখ্যা দিয়ে নাহিদ ইজাহার বলেন রাজাকাররা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে সব মুক্তিযোদ্ধা পরিবারকে এক হয়ে লড়তে হবে। সর্বশেষ লিক হওয়া শিল্পীদের আলো আসবেই নামের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটে দেখা যায় সেখানে তারা ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছে। আওয়ামী লীগকে এই সার্ভিস দেওয়ার তাদের মূল উদ্দেশ্য ছিল এই ফ্যাসিস্ট সরকারের অংশীদার হওয়া এবং সেখান থেকে অন্যায় সুযোগ নেওয়া। তাদের মধ্যে অনেকেই তা সফল হয়েছে। 2024 সালে সংসদ নির্বাচনে চিত্রনায়ক ফেরদৌস ঢাকা 10 আসনে মনোনয়ন পান এবং সেখান থেকে জয়লাভ করেন। তাছাড়া সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনার জন্য অনেক শিল্পীদেরই দেখা যায়। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী লাকি ইনাম, সুবর্ণা মোস্তফা, তারিন জাহান, শামিমা তুষ্টি, শিমলা, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, নিপুণ, তানভিন সুইটি, সোহানা সাবা, শাহানুর ও উর্মিলা শ্রাবন্তিকর। যাই হোক, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে এসব শিল্পীদের অনেকেই এখন পলাতক, আর কেউ বা দেশ ছেড়ে পালিয়েছে, কেউ কেউ আবার ভিন্ন কর্মসূচি দিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। ফ্যাসিস্টদের সহযোগী সংগঠনদেরকে বিলুপ্তি করার দাবি জানানো হচ্ছে। শিল্পের আসল কাজ হচ্ছে মানুষকে জাগানো, শোষকের পক্ষে দাঁড়ানো নয়। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যেসব সাংস্কৃতিক ব্যক্তিরা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে বাংলাদেশের ইতিহাসে তারা চিরকলঙ্কিত হয়ে থাকবে। তাই এদের বিরুদ্ধে সজাগ থাকুন, সচেতন থাকুন।